ছোট দাদাবাবু, মেয়েটাকে পাওয়া গেছে স্টেশনে। কিন্তু কিন্তু মেয়েটা ভয় একদম জোরোসোরো হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই নাকি ওইভাবে একা বসে খুব কান্নাকাটি করছিল। এই সময় স্টেশন চত্বরটা একেবারেই ফাঁকা থাকে, আর ও যেখানে বসে আছে সেখানে আশেপাশে কোনো দোকানপাটও সেরকম একটা নেই। কোনো বিপদে পড়েনি, এই ভাগ্য ভালো। আপনাদের ফোন পেতেই আমি আমার সব সোর্স অ্যাক্টিভেট করেছি। খবরটা এই মাত্র পেলাম। অভি, মুভ ফাস্ট। আপনি বললে আমি ওকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করে দিচ্ছি এক্ষুনি। না, একদম না। তোমার যেই ছেলে ওইখানে আছে ওকে বলে দাও ওর ধারে কাছে যেন একদম না যায় এখন। দূর থেকেই যেন নজর রাখে। আসলে ও ভীষণ সেন্সিটিভ মেয়ে। ও যদি ভয় পেয়ে থাকে তাহলে অজানা অচেনা যে কোনো কাউকে দেখলেই কান্না শুরু করবে, প্যানিক করবে। আমি বলে দিচ্ছি। স্টেশন চত্বরের একেবারেই পাশটাতেই ছিল ওরা, তাই খুব বেশি সময় লাগলো না লোকেশনে পৌঁছাতে। ততক্ষণ ওখানে উপস্থিত থাকা ছেলেটাকে ঝিনুকের উপর নজর রাখার করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওখানে গিয়ে পৌঁছাতেই রুদ্র দেখলো মেয়েটা ভিজে জামাকাপড়ে প্রচণ্ড ঠান্ডায় একটা বেঞ্চের কোণায় গুটিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। থেকে থেকে ঘুমন্ত শরীরটা মৃদু শিহরিত হচ্ছে ওর। সেটা কান্নার জন্য না কমতে থাকা তাপমাত্রার জন্য বোঝা গেল না। নজর রাখতে বলা ছেলেটা বলল, খুব কাঁদছিল এতক্ষণ, এই মাত্রই চোখ বন্ধ করে শুয়ে পড়লো ওইভাবে। রুদ্র ধীর পায়ে এগিয়ে গেল ঝিনুকের কাছে। চোখের কোণে গালের উপর শুকিয়ে যাওয়া নোনা জলের দাগগুলো তখনও স্পষ্ট। মুখে গালে হাত দুটোতে তখনও খাবার শুকিয়ে লেগে আছে। রুদ্র খুব সন্তর্পণে বেঞ্চটায় বসলো। ঝিনুকের মুখের উপর এসে পড়া চুলগুলোকে সযত্নে কানের পিছনটাতে গুজে দিতে গিয়েই চমকে উঠল রুদ্র। মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। ছ্যাঁত করে উঠল রুদ্রের বুকের ভিতরটা। ঝিনুকও চোখ খুলে তাকালো ওর দিকে। সাথে সাথেই ঠোঁটের কোণায় একটা মিষ্টি হাসি ফুটে উঠল ছোট্ট সোনাটার। নীল বলেই রুদ্রর কোলে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল ঝিনুক। প্রচণ্ড ভয়ের যে অনুভূতিটা এতক্ষণ বুকের ভেতর চেপে রাখার চেষ্টা করছিল ও, হঠাৎ চোখের সামনে সব থেকে পরিচিত মানুষটাকে দেখে সে আবেগগুলো আর নিয়ন্ত্রণ করতে পারল না ও। চোখের জল বেয়ে নোনা উষ্ণ জল হয়ে বেরিয়ে এলো সেগুলো বাইরে। রুদ্র শক্ত হাতে ঝিনুককে জড়িয়ে ধরল নিজের সাথে। খোলা এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে রুদ্র বলল, ঝিনুক কাঁদছে কেন? নীল তো এসে গেছে। ঝিনুক ফোপাতে ফোপাতেই বলল, ঝিনুকের ভয় করছে নীল। পিপি ঝিনুককে ভূতের ঘরে রেখে দিয়েছিল। একটা না না দুটো না না 5টা ভূত এসেছিল ঝিনুককে খেতে। নীল খুব সরি, নীলের ভুল হয়ে গেছে। নীলের ঝিনুককে একা ছাড়া একদম উচিত হয়নি। ঝিনুক নীলের কাঁধ থেকে মুখ তুলে তাকালো ওর দিকে। এতক্ষণের কথা ফোপানি মুহূর্তে বন্ধ হয়ে কপালে গভীর ভাঁজের দেখা মিলল। নীল তো বলেছিল অনেক দূরে এক জায়গায় যাবে, তাহলে নীল ঝিনুককে নিতে এলো কেন? রুদ্র অবাক হয়ে তাকিয়ে আছে ছোট্ট মেয়েটার দিকে, পুরো চাবি দেওয়া পুতুলের মতো। এক্ষুনি কাঁদছে, এক্ষুনি হাসছে, আবার এক্ষুনি প্রশ্নের ঝুড়ি খুলে বসছে। মেয়েটার মনটা যে কত রং বেরঙের আবেগ দিয়ে সাজানো সেটার ধারণা ওর একদম নেই। ঝিনুকের এই প্রশ্ন শুনে চুপ করে রইল রুদ্র। এর উত্তর তো ওর নিজের কাছেও নেই। কারণ নীল জানে ঝিনুক খুব ভয় পাবে আর তারপর কান্নাকাটি করবে, তাই। লায়ার। রুদ্র চমকে তাকালো ওই নিষ্পাপ চোখ দুটোর দিকে। কি বলতে চাইছে মেয়েটা সেটাই বোঝার চেষ্টা করছিল হয়তো। নীল নিজেও একা থাকতে ভয় পায়, তাই নীল ঝিনুককে নিতে এসেছে।
চিন্তা করো না নীল, ঝিনুক আছে তো, ভূত তোমাকে খেতে পারবে না, ঝিনুক ভূতকে মারবে। ঝিনুকের কথা শুনে রুদ্র হাসবে না কাঁদবে বুঝে পেল না। ও নাকি ভূতের ভয় পায়, এটা ওকে শুনতে হলো। পায়ের কাজটা কাটলো কি করি? ঝিনুক অন্ধকারের মধ্যে জানলার উপরে উঠে নিচে লাফ দিয়েছিল, তখন পড়ে গিয়ে হয়েছে। নীল, ওই বাড়িটা ভালো না, পিপি পিপু ওরা ঝিনুককে বকে, আর আদিত্য দাদাও খুব পচা, সব সময় ঝিনুককে কোলে নিয়ে ঝিনুকের জামার নিচে হাত দেয়। ঝিনুকের ভালো লাগে না নীল। নীল খুব ভালো, নীল সব সময় ঝিনুকের সাথে থাকবে, তাহলে আদিত্য দাদা ঝিনুককে আর কোলে নিতে পারবে না। রুদ্রর বুকের বাঁ দিকটা থেকে একরাশ হতাশা আর মন খারাপের গন্ধ মিশতে শুরু করলো রক্তে। ওর সাথে হওয়া দুর্ব্যবহারগুলোর মানেটুকু মেয়েটা বোঝে না। ও তো জানেই না আদিত্য ঠিক কী উদ্দেশ্য নিয়ে ওর জামার নিচে হাত দিত। মাঝে মাঝে রুদ্র ভগবানের প্রতি ভীষণ রাগ হয়। এরকম নিষ্ঠুরতায় ভরা পৃথিবীতে এই নিষ্পাপ একটা মনকে পাঠানোর কি মানে ও বুঝে পায় না। কণ্টকাবৃত কোনো উপত্যকার মাঝে ফুটে থাকা ছোট্ট নরম ফুলটা নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জিতবে কি করে? একটা দীর্ঘ শ্বাসের সাথে ভিতরের ভারী ভাবটাকে ঝেড়ে ফেলার একটা ব্যর্থ চেষ্টা করে রুদ্র বলল, চলো, আমাদের বেরোতে হবে এক্ষুনি। কোথায় যাবে ঝিনুক নীলের সাথে? নীল, মাম্মা পাপার জন্য মন খারাপ করছে ঝিনুকের, ঝিনুক বাড়ি যেতে চায়। বারবার অবহেলিত হওয়ার পরেও মেয়েটা শুধু তাদের কাছেই ফিরতে চায়। তাদের জন্যই মন খারাপ হয় ওর। আর ওই মানুষগুলো একটা দিন খোঁজ নেওয়ার চেষ্টাটুকু পর্যন্ত করেনি যে মেয়েটা কেমন আছে। ভেবেই অবাক হয় রুদ্র। যাবো তো, আমরা বাড়ি যাব, কিন্তু এখন না। ঝিনুক ফুল, পাখি, লেক, প্রজাপতি দেখতে চায় তো। আমরা এমন একটা জায়গায় যাব যেখানে ঝিনুক মন ভরে এগুলো দেখতে পারবে। ব্যাস, আর কি? ফুল, পাখি, গাছপালার কথা শুনলেই তো আমাদের ঝিনুক সব কিছু ভুলে যায়। এবারও তাই হলো। সব কান্না মন খারাপ ভুলে ওর চোখের তারাগুলো আবার জ্বলজ্বল করে উঠল খুশিতে। রুদ্র লালাকে ডেকে একটা ফার্স্ট এড বক্স আর একটা জামার ব্যবস্থা করতে বলল ঝিনুকের জন্য। এত রাতে এগুলো পাওয়াটা সাধারণ কোনো মানুষের পক্ষে অসম্ভব হলেও লালার কাছে মোটেই অসম্ভব নয়। রুদ্র ঝিনুককে নিয়ে হোটেলে ফিরে আসার মধ্যেই লালা সবটার ব্যবস্থা করে নিল। এই যে লিটিল ওয়ান, তোমার না জ্বর এসেছে আর তুমি জল ঘাঁটছো? রুদ্র ওমবাবুর সাথে ফোনে কথা বলার জন্য ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই ঝিনুক বাথরুমে ঢুকে জলের কলটা চালিয়ে ওর নিচে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল নিয়ে খেলতে শুরু করেছে। অভি, জলগুলো আমাকে সুড়সুড়ি দিচ্ছে, কিন্তু আমি ওদের কি করে সুড়সুড়ি দেব? কি? চুপচাপ ঘরে চলো, জলকে সুড়সুড়ি দিতে হবে না। ঝিনুক গাল ফুলিয়ে তাকালো অভির দিকে। ভুরুগুলো কুঁচকে চোখগুলো ছোট ছোট করে অনেকক্ষণ ধরে ভালো করে লক্ষ্য করলো অভিকে। তারপর হঠাৎ করে ঝিনুক বলল, অভি, ঝিনুকের একটা প্রিন্স লাগবে। নীলকে বলেছিলাম ঝিনুকের প্রিন্স হতে, কিন্তু নীল ঝিনুকের প্রিন্স হতে চাইছে না। অভি, হবে? কি কি বললে? ওমবাবুর সাথে কথা শেষ করে ঘরে ঢোকার মুখে ঝিনুককে কথাটা বলতে শুনেই সারা শরীরের রক্ত যেন গরম হয়ে উঠল রুদ্র। মস্তিষ্কে আবার সেই অস্থিরতার উপস্থিতি অনুভব করতে পারছে ও। নীল, অভি ঝিনুকের প্রিন্স হলে কেমন হয়? অভি রুদ্রর আওয়াজে বিরক্ত ভাব আর রাগের উপস্থিতির আঁচ লাগাতে পেরেছে অনেকক্ষণ আগেই। তখন স্টেশনে ওর মুখে ভুল হয়ে গেছে কথাটা শুনেও ভীষণ অবাক হয়েছিল ও। রুদ্রর এমন শান্ত রূপ ও এত বছরে কোনো দিন দেখেনি। কিন্তু এখন ঝিনুকের এই সামান্য কথায় এইভাবে রেগে যাওয়ার কারণটা ও কিছুতেই বুঝতে পারছে না। ব্যাপারটা আরও পরিষ্কার করে বোঝার জন্য অভিও ঝিনুকের তালে তাল মেলালো। হ্যাঁ নীল, বলো বলো, অভি ঝিনুকের প্রিন্স হলে কেমন হয়? রুদ্র আর নিজেকে সংযত রাখতে পারল না।
দ্রুত পায়ে এগিয়ে এসে অভির জামার কলার চেপে ধরল শক্ত হাতে। ও তো না হয় অবুঝ, না বুঝে বলে ফেলেছে। তুই কি করে এগুলো বলছিস অভি? নিজের লিমিটে থাক, বেশি বাড়াবাড়ি করিস না। অভি হয়তো জানতো এইরকমই কিছু একটা প্রতিক্রিয়াই পাবে রুদ্রর থেকে, তাই প্রত্যাশিত ব্যবহার পাওয়ার কারণে ওর নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল একভাবে। রুদ্রর ব্যবহারে পাল্টা কোনো প্রতিক্রিয়া ও দেখালো না, শুধু চোখের দৃষ্টি স্থির রইল রুদ্রর চোখের দিকে। মানুষের মন বোঝার সব থেকে সহজ রাস্তা তো ওই চোখ দুটোই। কেটে গেছে প্রায় 2.5 মাস। গত 2-3 দিন ধরেই আকাশের বেশ মুখ ভার ছিল, থেকে থেকে বৃষ্টি আর তুষারপাত অহরহ। 2 দিনের মধ্যে পুরো গ্রামটাকে যেন সাদা নরম চাদরে মুড়িয়ে দিয়েছে প্রকৃতি। আজ নতুন সকালের সাথেই সামনের 2 পাহাড়ের মাঝখান দিয়ে উদীয়মান সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়ছে শ্বেতশুভ্র বরফাবৃত চরাচরের উপর। দূরের পাইন গাছের মাথায় ভিজে পাতাগুলো সেই আগুন রঙা আলো মেখে চকচক করছে। দূর পাহাড়ের তুষারবৃত চূড়াগুলোতে যেন কেউ তরল সোনা মাখিয়ে দিয়েছে। পাহাড়ের ঢালে ঝুলন্ত এই কাঠের দোতলা বাড়ির উপরতলার বারান্দায় দাঁড়িয়ে ওমবাবুর সাথে ফোনে কথা বলছে রুদ্র। চোখের দৃষ্টি নিচের ফাঁকা জায়গায় খেলতে থাকা ঝিনুকের উপরেই স্থির। আজ 2 দিন পর রোদ উঠতে দেখে মেয়েটা আর কিছুতেই ঘরে থাকতে চাইছিল না। 2 দিন যে কি কষ্ট করে ওকে ঘরের মধ্যে আটকে রেখেছিল রুদ্র, সেটা শুধু ওই জানে। বাইরে থেকে থেকে বৃষ্টি আর তুষারপাতের কারণে রুদ্র একদম বেরোতে দেয়নি ওকে 2 দিন। এমনিতেই এই নতুন জায়গায় এসে নতুন আবহাওয়ার গত 2 মাসে কতবার যে সর্দি জ্বর বাঁধিয়ে বসেছিল ও, তার কোনো ইয়াত্তা নেই। সকাল হতেই সোনার মতো একটা উজ্জ্বল দিনের সূচনার সাথে রুদ্র থেমে থাকা জীবনেও যেন একটা আলাদাই গতি এসেছে। সকাল সকাল ওমবাবু জানিয়েছেন সমস্ত পরিস্থিতি এখন ওনার নিয়ন্ত্রণে। রুদ্র বাড়ি ফিরতে পারে। ইলেকশনের ফলাফল বেরিয়েছে 3 দিন আগেই। প্রত্যাশিতভাবে ওমবাবু পার্টিতে জিতেছে। যেহেতু সমস্তটা খুব ভালোভাবে মিটে গেছে, ক্ষমতা পুনরায় ওনার হাতে, তাই এই মুহূর্তে রুদ্র ফিরতে কোনো সমস্যা হবে না। খবরটা শুনে মনের মধ্যে একটা আলাদাই প্রশান্তি ছেয়ে গেল রুদ্রর। মানুষ যাত্রায় ক্ষমতার লোভী। ক্ষমতা এমন একটা জিনিস যেটার স্বাদ একবার পেয়ে গেলে সহজে তার নেশা ছাড়া যায় না। রুদ্রর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তাছাড়া রুদ্রর জীবনে ক্ষমতা ছাড়া আর কিসেরই বা চাহিদা আছে? না বিলাসবহুল জীবনের, না বৈভবের। ক্ষমতা, প্রতিপত্তি, প্রভাব এই জিনিসগুলোর জন্যেই তো ওকে তৈরি করা হয়েছে ছোট থেকে। সেখানে নিজের ঘরবাড়ি, রাজত্ব সব ছেড়ে এক হেরে যাওয়া রাজার মতো এরকম একটা নিরিবিলি জায়গায় সীমিত জনবস্তির মধ্যে আত্মপরিচয় গোপন করে পড়ে থাকাটা ওর আত্মবিশ্বাসটাকে নষ্ট করছিল ভীষণভাবে। ওর থাকার জন্য জাকাকে বেছে নেওয়ার পেছনের কারণটা কিছুটা ওর প্রতিরক্ষার কথা ভেবেই করা হয়েছিল। জিম্মুন থেকে জাকা পর্যন্ত পুরোটাই পায়ে হাঁটা খাড়া চড়াই পথ। কোনো গাড়ি আসার পথ এখানে নেই। হাতে গোনা কয়েকটা বাড়ি নিয়ে তৈরি পাহাড়ের ঢালে অবস্থিত এই ঝুলন্ত গ্রামের বাইরে থেকে এসে লুকিয়ে থাকার কোনো উপায় নেই। সীমিত জনবস্তির মধ্যে বাইরে থেকে আসা কোনো নতুন মুখকে অনায়াসে ধরা ফেলা যায়। যদিও এই সমস্যাটুকু রুদ্রর বেলায় হয়নি। গ্রামেরই এক বাসিন্দা সুনীলের বাড়িতে ওর আত্মীয়ের পরিচয় রয়েছে ও। সুনীল এই গ্রামের অনেক ক্ষমতাশালী লোক। বলা ভালো হিমাচলের বেশ কিছু অংশে ওমবাবুর বেআইনি ব্যবসার কাজটা সামলায় সুনীল। শহরের কোলাহল থেকে বিচ্ছিন্ন প্রত্যন্ত এই গ্রামেও কোনো কিছুরই অভাব অনুভব করেনি রুদ্র, শুধুমাত্র সুনীল আর ওর মেয়ে মীরার জন্য। মীরা প্রায় রুদ্রর সমবয়সী, রুদ্রর থেকে 1 বছরের ছোট হবে হয়তো। সুনীল নিজের মেয়েকে সব দিক থেকে শ্রেষ্ঠ বানানোর প্রচেষ্টায় কোনো কমতি রাখেনি। মীরা সুশিক্ষিত, পড়াশোনার জন্য শহরে থাকে সে। এই মুহূর্তে বেশ কটা দিন বাবার নির্দেশে গ্রামে এসে থাকছে।
বাবার ব্যবসার ব্যাপারে সবটুকুই জানে মীরা। ব্যবসার কাজে বেশিরভাগটাই সাহায্য করে ও ওর বাবাকে, সেটা খাতা কলমের কাজ হোক অথবা শক্ত হাতে বন্দুক ধরার কাজ হোক। এই 2.5 মাসে মীরা রুদ্রর কাছে থেকেও অনেক কিছুই শিখেছে কাজের ব্যাপারে। রুদ্র এইভাবে চট করে কারোর সাথে মেশে না বা কারোর কাজে ধান্দায় ইন্টারফেয়ার করাটা পছন্দ করে না, কিন্তু এই জায়গায় এসে সারাদিন ওর কাছে করার মতো তো আর কিছুই ছিল না, তাই সময় কাটানোর ওটা একটা ভালো উপায় ছিল ওর কাছে। সকাল সন্ধে কঠিন শরীরচর্চা, বাকি সময়টা ঝিনুকের পিছনে অতিবাহিত হয়েছে ওর। এর মধ্যে থেকে একটু সময় ফাঁকা থাকলেই মীরা এসে কাজের ব্যাপারে এটা ওটা প্রশ্ন করেছে ওকে। তাছাড়া এমন অযাচিতভাবে এতগুলো দিন এখানে রয়েছে ওরা, কোনো জিনিসের অভাব রাখেনি সুনীল আর মীরা। কোথাও না কোথাও একটু কৃতজ্ঞতা বোধ কাজ করছিল রুদ্রর মনে, তাই চট করে মুখের উপর মানা করতেও তো পারেনি। সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকা ছেলেটা হঠাৎ করে এরকম একটা অনিশ্চিত জীবনে অভ্যস্ত হয়ে পড়াতে মনে মনে বেশ বিরক্ততেই দিন গুনছিল। তবে আজ ওমবাবুর কল পেয়ে যেন সব ঠিক হওয়ার আশায় মন মস্তিষ্কে একটা আলাদাই উত্তেজনার সৃষ্টি হলো হঠাৎ করে। ঝিনুক, উপরে এসো এক্ষুনি। রুদ্রর ডাক শুনে খেলা ফেলে এক দৌড়ে উপরে চলে এলো ঝিনুক। গেট রেডি, উই আর লিভিং। ঝিনুক অবাক হয়ে তাকিয়ে রইল রুদ্রর মুখের দিকে। বাড়ি, মা, বাবা, মিশার থেকে দূরে এই পাহাড়ি গ্রামে ঝিনুকের জীবনটা একটা স্বপ্নের মতো কাটছিল। না ছিল কোনো পড়াশোনার ঝামেলা, না ছিল কোনো ভয়, আর না ছিল কোনো বকাবকি বা মার খাওয়ার পালা। এই 2.5 মাসে ঝিনুকের জীবনে ছিল শুধু রুদ্র, ওর সব বায়না, সব আবদার মেটানোর মতো একটা মানুষ। এই কতগুলো দিনে ঝিনুক যখন যা চেয়েছে রুদ্র সবটা পূরণ করার চেষ্টা করেছে, যদিও ওর আবদারগুলো খুবই সামান্য ছিল। এই যেমন রাতের পরিষ্কার আকাশে উজ্জ্বল চাঁদের রূপলি আলোয় দূরে নিচে বইতে থাকা সরু রূপালি সুতোর মতো চিকচিক করা রূপিন নদীর দেখতে নিয়ে যাওয়া, জাকার সামান্য নিচে বরফ গলা জলে তৈরি লেক দেখতে যাওয়া, ওর সাথে প্রজাপতি ধরা, ভোরের বেলা অন্ধকার থাকতে উঠে পাহাড়ের ঢালে নাম না জানা কয়েকশো পাখিদের মেলা দেখা, ইত্যাদি ইত্যাদি। না কোনো নতুন খেলনার বায়না, না নতুন জামার, না ভালো খাবারের। রুদ্র মাঝে সাঝে ওর দুষ্টুমির জন্য ওকে একটু আধটু বকাবকি করলেও পরের মুহূর্তে ওকে কোলে নিয়ে ওর মন ভুলিয়েছে অনায়াসে। এই 2.5 মাসে ঝিনুক রুদ্রর কাছে অনেক নতুন নতুন ইংরেজি শব্দও শিখেছে, অনেক প্রিন্সের গল্প শুনেছে। সব মিলিয়ে জীবনের একটা খুব সুন্দর অধ্যায় স্মৃতি হিসাবে গেঁথে গেছে ঝিনুকের মস্তিষ্কে। কিন্তু ও এত কিছু বোঝে না। ওর কাছে এই দিনগুলি খুব সুন্দর দিন ছিল। কেউ ওকে বকেনি, কেউ মারেনি। ও যা চেয়েছে, যেমনভাবে চেয়েছে, সেটা ওর নীল ওকে এনে দিয়েছে। আর তাই বাড়ি যাওয়ার নাম শুনতেই ওই নিষ্পাপ চোখের পাতায় সুসজ্জিত একটা সুন্দর স্বপ্ন যেন বাস্তবের আঘাতে হঠাৎ করে ভেঙে চুরমার হয়ে গেল। অজান্তেই আবার আগের মতো একটা ভয় এসে জুড়ে বসলো ওর ভিতরে। রুদ্র ভেবেছিল বাড়ি যাওয়ার নাম শুনলে ঝিনুক আনন্দে লাফিয়ে উঠবে, কিন্তু সেই রকম কিছুই হলো না। বরং হাস্য উজ্জ্বল প্রাণবন্ত মুখখানা হঠাৎ করেই কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল মুহূর্তে। অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় একটু অবাক হলো রুদ্র। কি হলো? বাড়ি যাওয়ার কথা শুনতেই মুখটা অমন হয়ে গেল কেন? এই কদিন রুদ্রর সাথে থেকে ঝিনুকের রুদ্রকে নিয়ে মনে যেই সামান্য দ্বিধাবোধ ভয়টুকু ছিল, সেগুলো সব কেটে গেছে। দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরও উন্নত রূপে প্রকাশিত হয়েছে দুজনের কাছেই। আজকাল ঝিনুক নির্দ্বিধায় সব কথা বলে দেয় রুদ্রকে, ঠিক যেমন ওর ইসিমাকে বলে তেমনই। রুদ্রর প্রশ্ন শুনেই ঝিনুক মাথা নিচু করে নিল। একরাশ বিষণ্ণতা যেন হঠাৎ এসে জমা হয়েছে ওর গলার কাছটায়। বাড়ি যেতে চায় না নীল,
এই জায়গাটা কত সুন্দর, সাদা বরফ, কত পাখি, এখানে পাহাড়গুলো কত বড় নীল। এখানে কেউ ঝিনুককে বকে না, মারে না, কেউ ঝিনুককে নিয়ে মজাও করে না। নীল, ঝিনুক কি এখানে এইভাবে সারা জীবন থাকতে পারে না নীলের সাথে? কিন্তু আমাদের তো ফিরতে হবে। নীলের অনেক কাজ পড়ে আছে ওখানে, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য আছে। নীল না গেলে ইসিমাও তো কান্না করবে এবার। ঈশিতার কান্নার কথা শুনে ঝিনুক মুখ তুলে তাকালো। মানুষটা যে ওর ভীষণ আপন। ওই পুরো বাড়িতে একমাত্র উনিই তো এমন একটা মানুষ যিনি ঝিনুককে নিজের সন্তানের মতো ভালোবাসেন। তাই ওনার কান্নার কথা শুনে ঝিনুকও আর জেদ করল না। তবে ওর চোখে মুখে হঠাৎ করে ছেয়ে আসা অন্ধকার রুদ্রর চোখ এড়ালো না। এতক্ষণ বাড়ি ফেরার একটা উত্তেজনা মন মস্তিষ্ককে গতি প্রদান করলেও এখন ঝিনুকের বিষণ্ণ মুখখানা দেখে বাস্তবটাকে কিছুটা অনুভব করতে পারল রুদ্র। দিনগুলো এই মেয়েটার সাথে যে কিভাবে কেটে গেল ও বুঝতেই পারল না। ঘটনার আকস্মিকতায় জীবনে সৃষ্টি অস্বস্তিপূর্ণ বিশৃঙ্খল দিনগুলিতে একমাত্র মেয়েটার সাথে কাটানো সময়গুলোই তো তপ্ত ভূমিতে হঠাৎ বাড়ি ধরার মতো স্নিগ্ধতা প্রদান করেছে ওকে। এই 2.5 মাস নিজের দায়িত্ব কর্তব্য থেকে দূরে থাকার মতো আফসোসপূর্ণ অনুভূতিতে জর্জরিত মনটাতে আফসোস নেই শুধু ঝিনুকের সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে। মুহূর্তরা নাকি স্মৃতি হয়ে রয়ে যায় চিরকাল, কারোর মনে তো কারোর মস্তিষ্কে। আর এই স্মৃতিগুলো রুদ্রর কাছে অনেক স্পেশাল, সারা জীবন সযত্নে আগলে রাখার মতো। বাড়ি যাওয়ার কথা শুনে ঝিনুকের চোখ মুখে হঠাৎ ঘনিয়ে আসা অন্ধকার লক্ষ্য করে ওর মনটাতেও কি শ্রাবণের মেঘ ঘনালো? প্রশ্নটা নিজেকে করতে আরও একবার চমকে উঠল রুদ্র। এই রকম অনেক প্রশ্নই ও নিজেকে করেছে গত 2.5 মাস ধরে। আর ওর যে নিজেকে এই ব্যাপারে প্রশ্ন করা উচিত সেটা সেদিনই ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল অভি। বাড়াবাড়ি করিস না, নিজের লিমিটে থাক অভি। সেদিন অভির কলার ধরে যখন এই কথাটা জোর গলায় ওকে বলেছিল, ছেলেটা বেশ কিছুক্ষণ নির্বিকারে ওর দিকে তাকিয়ে থেকে ওকে জিজ্ঞাসা করেছিল একটাই প্রশ্ন, কেন কেন এই বেমানান রাগ? আজকের মতো সেদিনও কোনো উত্তর ছিল না ওর কাছে, শুধু এই প্রশ্নটা কেন। এরপরে অভির করা আর কোনো প্রশ্নের উত্তরই ও আর দিতে পারেনি। কেন সেদিন ও বাড়ি থেকে বেরিয়ে আসার আগে ঝিনুককে ছেড়ে আসলো না? কেন রাজেন্দ্রকে সারা জীবন বিকলাঙ্গ হয়ে বেঁচে থাকার মতো কঠিন শাস্তি দিল ও, যেখানে ও রাজেন্দ্রকে প্রাণে শেষ করতে পারত? ওই সময় ওই রকম একটা সিদ্ধান্ত পরিস্থিতির জটিলতাকে আরও বাড়িয়ে তুলবে জেনেও মিনার পুরো পরিবারকে ওই রকম একটা পরিণতির দিকে ঠেলে দিল কেন? নিজের কাজের বাইরে নাক না গলানো ছেলেটা একটা বাইরে মেয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে আদিত্যর গলায় ব্লেড চালাতে দুবার ভাবল না কেন? আর সব থেকে বড় কথা, জীবনে আজ পর্যন্ত যার কথা কোনো দিনও কোনো পরিস্থিতিতেই ও অমান্য করেনি, আজ তার বিরুদ্ধে গিয়েই ও মেয়েটাকে নিজের সাথে রাখতে চাইছে কেন? নিজের ড্যাডের বিরুদ্ধে গিয়ে রুদ্রনীল সিং শেখাওয়াত কাজ করছে, এটা ভগবান স্বয়ং এসে বললেও হয়তো বিশ্বাস হতো না এতদিন, কিন্তু আজ সেটাই হচ্ছে কেন? সেদিন রুদ্র অভির চোখে চোখ রেখে শুধু শুনে গেছিল চুপচাপ। উত্তর যে আজও ওর জানা নেই। ওর জানা নেই সেদিন পরিস্থিতির সব রকম জটিলতার কথা জেনেও কেন ও ওই রকম একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল, কেন তারপর থেকে সত্যিটাকে লুকাতে নিজের ড্যাডকেও একটার পর একটা শুধু মিথ্যে বলে গেছে। মিনা, জগদীশ আর আদিত্যর হত্যাকাণ্ডটিকে ন্যায্যতা দিতে কি সাবলীলভাবে ও ওমবাবুকে বলেছিল যে ওর আর লালার অনেক গোপনীয় কথা জগদীশ শুনে ফেলেছিল অজান্তেই, আর সেটা নিয়ে ব্ল্যাকমেল করার জন্য সেদিন জগদীশ রাতে দেখা করতে এসেছিল ওর সাথে। কাজের গোপনীয়তা বজায় রাখতে ওদের সপরিবারে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াটা ভীষণ দরকার ছিল, আর তাই সেই রাতে ও জগদীশের সাথে কথা বলার নাম করে ওর বাড়িতে এসে পুরো পরিকল্পনাটাকে পরিণতি দেয়। কি সুন্দরভাবে ও নিজের ড্যাডকে বুঝিয়েছিল যে ঝিনুক খুব ছোট,
কখন কোথায় কি বলতে হয় ও জানে না। রাজেন্দ্রর হাতে একবার পড়ে গেলে ওকে দিয়ে সবটুকু কথা বার করিয়ে নিতে বেশি সময় লাগবে না ওদের, কারণ যা যা ঘটেছিল সবটাই ঝিনুকের চোখের সামনেই ঘটেছিল। তাছাড়া যাদবের লোকেরা যে ওদের পিছু নিয়ে দেরাদুন পর্যন্ত পৌঁছে গেছিল সেটাও লালার লোকেদের নজরে এসেছিল। তাই সবটা শান্ত হয়ে যাওয়া পর্যন্ত ঝিনুকেরও ওখান থেকে দূরে থাকাটা খুব প্রয়োজন। একবার ইলেকশনের ব্যাপারটা মিটে গেলে তখন আর কোনো চিন্তা থাকবে না। এটা এমন একটা অজুহাত ছিল যেটায় বিশালেরও কোনো কিছু বলার ছিল না, কারণ এই বিজনেসের পেছনে কোনো রকম রিস্ক যেটা ভবিষ্যতে থ্রেট হয়ে দাঁড়াতে পারে সেটা ফেলে রাখা যায় না। এই ব্যাপারটা ও নিজেও খুব ভালো করেই জানে। অভি আর লালাকে ও সবটা বুঝিয়ে দিয়েছিল যে কতটা ওমবাবুকে বলতে হবে, কতটা নয়। অভির একটা প্রশ্ন শুনে ওকে মানসিকভাবে ভীষণ ভাবিয়ে তুলছে সেদিন থেকেই। সত্যিই তো, আজ পর্যন্ত কোনোদিন ওর নিজের ড্যাডির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেনি, তাহলে এখন কেন? এমনটা যে ও কোনোদিন করবে জীবনে কল্পনাও করেনি, তাহলে কেন করছে ও এটা? কেন ঝিনুকের সাথে ইনভলভ হয়ে পড়ছে ও রোজ আরও বেশি করে? ঝুল বারান্দার এক কোণে দাঁড়িয়ে এই কথাগুলোই ভেবে চলেছিল রুদ্র। ভাবনার জালে ছেদ পড়ল ঝিনুকের চিৎকারে। নীল, ঝিনুক টয়লেটে যাবে। এগুলো এখন অভ্যেস হয়ে গেছে রুদ্রর। ঝিনুককে টয়লেটে নিয়ে যাওয়া, ওকে খাইয়ে দেওয়া, ওর স্নানের জল রেডি করে দেওয়া, ওর চুল আঁচড়ে দেওয়া, মাঝে মাঝে ওকে গল্প বলে ঘুম পাড়িয়ে দেওয়া। প্রথম ভীষণ বিরক্ত লাগলেও ধীরে ধীরে এগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছে রুদ্র। ও বুঝেছে ঝিনুকের পক্ষে এগুলো একা করা সম্ভব না। ওর বয়সের গণ্ডি ওকে কিছু কাজের ক্ষেত্রে পিছিয়ে রেখেছে এইভাবেই। তাড়াতাড়ি করবে, আজ তাড়াতাড়ি সেরে নেবে, আমরা ব্রেকফাস্ট করেই বেরোবো। কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে? রিনরিনে সুরের মিষ্টি আওয়াজটাকে অনুসরণ করে দুজনেই ফিরে তাকালো দরজার দিকে। দীর্ঘ বৃষ্টির পর জল ধোয়া উজ্জ্বল আকাশে সদ্য উদ্ভাসিত দিবাকরের মতো উজ্জ্বল মুখশ্রীটা দেখে এই জগৎ সংসারের যে কোনো পুরুষ অভিভূত হতে বাধ্য। গৌরবর্ণ তন্বী কলবরে এক ঢাল ঘন কালো চুলের অধিপত্য একটা আলাদাই লাবণ্যতা এঁকে দেয় মীরার ব্যক্তিত্বে। অবাক হয়ে তাকিয়ে থাকে রুদ্র মাঝে মাঝে ওর দিকে। মেয়েটা অনেক গুণে গুণী, ও চাইলেই কি একটা সুস্থ স্বাভাবিক জীবন লিড করতে পারতো না? কারোর ব্যক্তিগত জীবনের প্রতি কোনো আগ্রহ নেই রুদ্রর, তাই এই অযাচিত প্রশ্নকে ঠোঁটের আগায় আনার কোনো প্রয়োজন বোধ করেনিও কোনো দিন। মীরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেই ঝিনুক রুদ্রর হাতটা শক্ত করে চেপে ধরল। মীরাকে দেখে ঝিনুক সব সময় এমন করে, কারণটা রুদ্র জানে না। আসলে ঝিনুক সবার সাথে মিশতে পারে না, তাই হয়তো এমন দূরে দূরে থাকে ও সবার থেকেই। মীরা তো ঝিনুককে খাওয়াতে, স্নান করাতে বা রুদ্র ফোন কলে ব্যস্ত থাকাকালীন ওকে টয়লেটে নিয়ে যাওয়ার জন্য সাহায্যও করতে চেয়েছিল, কিন্তু ঝিনুক ওর সাথে যেতে চায় না কোথাও। রুদ্র এই ব্যাপারগুলো লক্ষ্য করেছে সব সময়। আচ্ছা, মেয়েটা কি দিন দিন জেদি হয়ে উঠছে? মীরাকে দেখে রুদ্র বলল, আজ আমরা ফিরে যাচ্ছি মীরা, এক বাটি গরম তেল পাওয়া যাবে? রুদ্রর কথাটাই ভর করে যেন দুনিয়ার সমস্ত বীরমশতা এসে জাপটে ধরল মীরাকে। মুহূর্তের মধ্যে ওই উজ্জ্বল মুখশ্রীতে সাঁঝের আগমন ঘটতে শুরু করলো। এই 2.5 মাসে রুদ্রর প্রতি যেই নরম অনুভূতিটা গড়ে তুলেছে ও, সেটা কি তাহলে এখানেই শেষ হলো? নিজের আবেগগুলোকে এইভাবে জাহির করে সেগুলোকে সস্তা বানানোর যে কোনো মানেই হয় না, সেটা মীরা জানে। ঠোঁটের কোণায় একটা মিথ্যে হাসি টেনে নিয়ে মীরা বলল, নিশ্চয়ই পাবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। মীরা চলে যেতে ঝিনুক রুদ্রকে জিজ্ঞাসা করলো, গরম তেল দিয়ে কি হবে নীল? ঝিনুকের মাথায় মালিশ হবে। সকাল থেকে অনেক খেলেছ ওই বরফে, আজ অনেকটা পথ হাঁটতে হবে এই তুষারের মধ্যে দিয়েই, তাই গরম গরম তেল মালিশ করে নিলে আর ঠান্ডা লাগবে না।
তাহলে তো নীলের মাথাতেও তেল মালিশ দরকার। নীলও তো কাল রাতে অনেক অনেক বরফ খেটেছে। নীলের ঠান্ডা লাগবে, তারপরে নাক থেকে সর্দি বেরোবে ঝিনুকের মতো। সবসময় বাজে কথা, তাই না? অমনি খিলখিল করে হাসতে শুরু করলো ঝিনুক। কিছুক্ষণের মধ্যেই মীরা এক বাটি গরম তেল নিয়ে এলো রুদ্রর কাছে। রুদ্র যত্ন করে ঝিনুকের মাথায় তেল লাগিয়ে দিল। ইদানিং রুদ্র নিজেও চুল দাড়িগুলো অনেকটাই বড় করে নিয়েছে, আর এই 2.5 মাসে ওর চুলে তেল মালিশ করেছে ঝিনুক নিজে। ঝিনুকের ছোট্ট হাতের আঙুলগুলো যখন রুদ্রর চুলের গভীরে প্রবেশ করেছে, তখন যেন সমস্ত শারীরিক আর মানসিক ক্লান্তি থেকে মুক্ত পেয়েছে রুদ্র। ঝিনুককে তেল লাগিয়ে দিয়ে একটা তোয়ালে ওর চারিদিকে পেঁচিয়ে দিয়ে বাথরুমে স্নান করতে ঢুকিয়ে দিয়ে এলো রুদ্র। যতক্ষণ ও স্নান করবে ততক্ষণ রুদ্র ওদের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নেবে। বাথরুমের দরজা খোলাই আছে। এখন ঝিনুক আগের মতো আর অত ভয় পায় না, শুধু দরজা খোলা থাকলেই হয়। এর মধ্যেই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো সুনীল। ওর শ্বাস প্রশ্বাসের ওঠানামা বলে দিচ্ছে কোনো এক অপ্রত্যাশিত বিপদের আশঙ্কায় রীতিমতো দৌড়ে এসেছে সে। ছোট দাদাবাবু, বাথরুম থেকে ক্রমাগত জল পড়ার শব্দ ভেসে আসছে বাইরে। ঝিনুককে স্নান করতে দিলেই ও বেশ খানিকক্ষণ ধরে একইভাবে জল ঘাটে, সারা বাথরুম জল দিয়ে ভিজিয়ে দেয়। এখনও ও সেটাই করছে। একদিকে সুনীলের বলা কথাটা কানে বাজছে রুদ্রর, অপরদিকে বাথরুমে জলের শব্দ। ছোট দাদাবাবু, আপনাদের এক্ষুনি বেরোতে হবে। কাল রাতে পাহাড় চড়ে যাদবের লোকেরা উঠে এসেছে ওপরে। জিম্বুনে আছে ওরা, এইমাত্র খবর এলো আমার কাছে। সুনীলের থেকে জিম্বুনে যাদবের লোকেদের উপস্থিতির কথা জানতে পেরেই রুদ্র দ্রুত পায়ে বাথরুমে ঢুকে ঝিনুককে বাইরে বার করে আনলো। যত তাড়াতাড়ি সম্ভব ওদের বেরোতে হবে এখান থেকে। জাকা গ্রামটা ভীষণ শান্তিপ্রিয় একটা গ্রাম। সীমিত জনবস্তির লোকগুলো ভীষণ সরল মনের, অমায়িক তাদের অদ্বিতীয়তা, তাদের ব্যবহার। সকাল সন্ধ্যে গ্রামটাকে দেখলে মনে হবে যেন সকলে এক পরিবারের অংশ। বন্দুক, গুলি, রক্ত এইসবের তিক্ত অভিজ্ঞতা এই গ্রামের নেই। সুনীলের মতো লোক এই গ্রামে সত্যিই ব্যতিক্রমী, যদিও সুনীলের সমস্ত কাজ গ্রামের বাইরেই চলে। রুদ্র নিজেও চায় না এত সুন্দর গ্রামটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাক। রক্তধারা, হত্যাকাণ্ডের মতো ঘটনায় গ্রামের পবিত্রতা নষ্ট হোক। তাছাড়া এখান থেকে বেরোনোর রাস্তাটা দুর্গম। রাস্তাটা উত্তরায় হলেও পুরোটাই খাড়াই, চারিদিকে ঘন সবুজের হাতছানি। বিশাল অরণ্যের গভীরে মাত্র 3টে লোডেড বন্দুকের উপর ভরসা করা বোকামির কাজ হবে। দিনের বেলাতেও যেখানে ঠিক করে আলো পৌঁছাতে পারে না, সেখানে যদি কেউ ওদের জন্য ফাঁদ পেতে বসেও থাকে তাহলেও ও অবাক হবে না। শত্রুপক্ষ সংখ্যায় ঠিক কত সেটা এখনও জানা যায়নি, কারণ জিম্বুন জাকার মতো এত ছোট গ্রাম নয়। কোথায় কে কে নিজের গা ঢাকা দিয়ে আছে কেউ জানে না। সাথে ঝিনুককে নিয়ে নতুন করে কোনো রিস্ক নিতে রাজি নয় রুদ্র। যা হবে ফিরে গিয়ে হবে। ওই যাদব বড্ড বার বেড়েছে। একবার ফিরে যাক ও দেবপ্রয়াগে, তারপর ওর অস্তিত্ব যদি না মিটিয়ে দিয়েছে রুদ্র, তাহলে ওর এই ক্ষমতাই বৃথা। ঝিনুককে গা মুছে জামা পরে নিতে বলেই রুদ্র দ্রুত নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলো। জাকায় পৌঁছেই সুনীলকে একটা কাজ দিয়েছিল রুদ্র, অস্ট্রা 400 বুলেট জোগাড় করার। গত সন্ধ্যা বেলাতেই সেইগুলো পৌঁছানোর কথা ছিল। ব্যাপারটা হঠাৎ মনে পড়তেই রুদ্র বন্দুকটা হাতে নিয়ে সুনীলের ঘরের দিকে পা বাড়ালো। ঘরের দরজার কাছে এসে হঠাৎ কি মনে হতে পিছনে ঘুরে ঝিনুককে বলল, আমরা 5 মিনিটে বেরোবো এখান থেকে। মীরা দিদিকে আমি পাঠাচ্ছি, চুপচাপ ওর কাছে রেডি হয়ে নেবে। ততক্ষণ এখান থেকে এক পাও নড়বে না, বাইরে একদম যাবে না। মীরার নাম শুনেই ঝিনুক চোখ তুলে তাকালো রুদ্রর দিকে। না, ঝিনুক মীরা দিদির কাছে রেডি হবে না। মীরা দিদি পচা। ঝিনুককে পিঁপড়ের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল মীরা দিদি। মীরা দিদিকে ঝিনুক পছন্দ করে না। মীরা দিদি বলেছে ও। তুমি ভুল ভাবছো ঝিনুক, আমি কিন্তু তোমাকে ইচ্ছে করে পিঁপড়ের মধ্যে নিয়ে যাইনি। তোমাকে আমি দাঁড়াতে বলেছিলাম,
কিন্তু ওখানে যে পিঁপড়ে ছিল সেটা আমি দেখিনি। কিছুক্ষণ আগে বারান্দার কাছে এসে দাঁড়িয়েছিল মীরা। তখনই রুদ্র আর ঝিনুকের সব কথা কানে আসে ওর। ঝিনুককে নিজের কথা সম্পূর্ণ করতে না দিয়ে কথাটা বলে ওঠে মীরা। কথাটা সম্পূর্ণ করতে দিলে ঝিনুক যেটা বলতো সেটা এই মুহূর্তে রুদ্রকে জানতে দেওয়া যাবে না। ইউ আর এ লায়ার মীরা দিদি। রূপসা দিদি একদম ঠিক কথা বলে। ভগবান মীরা দিদিকে শুধু বাইরে থেকেই সুন্দর বানিয়েছে, ভিতর থেকে নয়। ঝিনুকের মুখে এমন কথা শুনে রুদ্র চিৎকার করে উঠল। কিন্তু অভি, মুভ ফাস্ট। না, একদম না। তোমার যেই ছেলে ওইখানে আছে ওকে বলে দাও ওর ধারে কাছে যেন একদম না যায় এখন। দূর থেকেই যেন নজর রাখে। আসলে ও ভীষণ সেন্সিটিভ মেয়ে। ইউ আর হার্টিং হার। জেনে শুনে কারোর মনে আঘাত দিতে নেই ঝিনুক। রুদ্র প্লিজ, ও ছোট, ওকে এভাবে বকো না। ও যেগুলো বলেছে না বুঝে বলেছে। সময়ের সাথে সাথে যখন সবটা শিখে যাবে তখন ঠিক হয়ে যাবে। মীরার চোখে মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট লক্ষ্য করতে পারছে রুদ্র। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি মীরা, প্লিজ কিছু মনে করো না। এই মা, না না, এতে মনে করার কি আছে? আর তুমিই বা কেন ক্ষমা চাইছো? আসলে পৃথিবীর সব কিছুরই একটা ভালো দিক আর একটা খারাপ দিক আছে। আমার রূপের জন্য আমি দায়ী নই বলো? জানি না কেন, তবে এই রূপের জন্যই নিজের আশেপাশে সত্যিকারের কোনো বন্ধু পাইনি আমি কোনোদিন। হয়তো এটাই মূল্য আমার রূপে। আমার হাতে থাকলে রূপ আমি কবেই ত্যাগ করতাম। মীরার আওয়াজে মন ভাঙার সুর অনুভব করতে পারছে রুদ্র। দেখো মীরা, আশেপাশের লোকজন অনেকে অনেক কথা বলবে, তাই বলে তাদের কথা মতো নিজের দৃষ্টিভঙ্গি বদলে নিলে চলবে? মানুষের কোন কথাটা গ্রহণ করার মতো আর কোনটা উপেক্ষা করার মতো সেটা বুঝতে হবে। তুমি সত্যিই খুব সুন্দর। বাকিরা তোমার সৌন্দর্যতায় ঈর্ষান্বিত হয়ে এগুলো বলে, এগুলোকে মনে লাগাতে নেই। ঝিনুক সত্যিই অবুঝ, তাই এমন বলে ফেলেছে। ওর হয়ে আমি সত্যিই ক্ষমা প্রার্থী। মুখের কথা শেষ করে রুদ্র তাকালো ঝিনুকের দিকে। মেয়েটা দিন দিন সত্যি বেয়াদব হয়ে যাচ্ছে। এতদিন যার বাড়িতে আছে, যারা এত খেয়াল রেখেছে ওর, তাদেরকেই খারাপ কথা বলতে মুখে বাজছে না ওর। তোমার মীরা দিদির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ঝিনুক। এতদিন তামার থাকা, খাওয়া পড়ার খেয়াল রেখেছে ওরা। এটা যে কত বড় একটা ব্যাপার সেটা তুমি এখনই বুঝবে না, আর একটু বড় হও, ঠিক বুঝবে। আমাদের হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি সুনীল কাকার কাছ থেকে এক্ষুনি আসছি। আর হ্যাঁ, আমি কিন্তু বারবার বলছি, এক পাও বাইরে যাবে না। আমি তোমাকে খুঁজতে পারবো না এখন। আর্দ্র চোখে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রর দিকে। ওই ভেজা চোখ দুটোই তো একদম সহ্য হয় না রুদ্রর। তুমি যদি ভেবে থাকো সব সময় তুমি অন্যায় করবে আর তারপর ওই রকম চোখ করে আমার দিকে তাকালেই আমি সব ভুলে যাব, তাহলে কিন্তু সেটা ভুল ঝিনুক। নীল বোকা। নীল কোনোদিনও ঝিনুকের প্রিন্স হতে পারবে না। প্রিন্স কোনোদিনও পচা মীরা দিদির কথা শোনে না। নীল বোকা বোকা বোকা। কিছুক্ষণ একভাবে ওর দিকে তাকিয়ে থেকে রুদ্র পা বাড়ালো বাইরের দিকে। এই মুহূর্তে ঝিনুকের ছেলে মানুষের জন্য একদম সময় নেই ওর কাছে। কতজন মতো আছে, কোনো খবর পেলে শুনিন? সঠিক কিছু জানা যায়নি। আসলে রাতের অন্ধকারকে কাজে লাগিয়েছে ওরা। গত দুদিন ধরে আবহাওয়ার অবস্থা ভীষণ খারাপ ছিল, আর রাতে ভারী তুষারপাতের কারণে ছেলেদের পক্ষে জঙ্গলে নজর রাখা দুষ্কর ছিল। সেটারই সুযোগ নিয়েছে ওরা। তবে আপনি চিন্তা করবেন না ছোট দাদাবাবু, জঙ্গলের ভেতর থেকে অন্য রাস্তা আমার জানা আছে। ওরা উপরে পৌঁছানোর আগেই আমরা বেরিয়ে যাব। যদি না ওরা ইতিমধ্যেই উপরে জঙ্গলে পৌঁছে নিজেদের আড়াল করে থাকে, তবে যেই রাস্তার কথা আমি বলছি সেটা ওদের জানার কথা নয়। গ্রেট। আমি ভাবছি অন্য কথা সুনীল। প্রায় 70 থেকে 80 দিন মতো আমি এখানে আছি। এতদিনে ওরা আমার খোঁজ পেল না। আজ সকালে ড্যাড ফোন করে বাড়ি ফিরতে বলল, আর আজই ওরা এখানে এলো। এটা কি নিতান্তই কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে যেটা আমার চোখ দেখতে পাচ্ছে না?
অবাক হয়ে তাকালো সুনীল রুদ্রর দিকে। চোখে মুখে উদ্বিগ্নতা স্পষ্ট। ইউ মিন ট্রাইটর? তাহলে তো অন্তঃশত্রু বলতে হয়। ড্যাড সেদিনও এটাই বলেছিল, কিন্তু কে হতে পারে? কে এমন আছে যে সবটা জানে? রুদ্রর চোখে মুখে চিন্তার গভীর ভাঁজ ফুটে উঠল। মস্তিষ্কে জোর খাটিয়ে কিছু একটা ভাবার চেষ্টাই করছিল ও। ঠিক তখনই কানে তালা লাগানো একটা বিকট আওয়াজ প্রতিধ্বনিত হলো এক পাহাড় থেকে অন্য পাহাড়ের গায়ে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।